কেন রে, তোকে তো এতকাল টিঙ্কি বলেই ডেকে এসেছি। গ্রো আপ পলাশ, আমরা এখন কলেজে পড়ছি। সবার সামনে এরকম ভাবে ইনসাল্ট করবি না আমাকে। যা সালা, নাম ধরে ডাকলে আবার অপমান করা হয় নাকি? এটা জানতাম না তো। তোর মুখটা প্লিজ বন্ধ করবি একটু? পুরনো কথাগুলো ভেবে মনে মনে ফুঁসছিল বিপাশা। এই তো কদিন আগেও যে ছেলেটা কোনো ব্যাপারে সকালে বিকেলে বারান্দা দিয়ে হাঁক দিত, বিপাশাই বলেছিল এই সেকেলে মার্কা হাঁক দেওয়াটা বন্ধ করতে পলাশ। দরকার হলে হোয়াটসঅ্যাপ করবি। আরো একবার নেট অন করে চেক করলো হোয়াটসঅ্যাপের ইনবক্সটা। না, কোথাও কোনো মেসেজ নেই পলাশের। লাস্ট সিনটাও বন্ধ করে রেখেছে। ধুত্তেরি বলে রাগ দেখিয়ে বিপাশা ফোনটা ছুড়ে দিল বিছানাতে। রান্নার মাসি সম্ভবত বিপাশাকে ডাকতে এসেছিল। ওর রাগী মুখটা দেখে গলার স্বর নামিয়ে বলল, পিঙ্কি, মা খেয়ে নেবে, এসো, নয়তো তোমার কলেজে দেরি হয়ে যাবে। কমলা মাসি এ বাড়ির অনেক পুরনো কাজের লোক। সেই যখন থেকে বিপাশার মা শয্যাশায়ী হয়ে বিছানাতে জায়গা নিয়েছিল তখন থেকে এই বাড়ির রান্না করেন। বিপাশার মা মারা গেছে আজ প্রায় 15 বছর হতে যায়। তখন থেকেই বিপাশার দেখাশোনা, ওর বাবা ঠাকুমা সবার রান্না খাওয়ার দায়িত্ব কমলার উপর গিয়ে পড়েছে। বিপাশা খুব রেগে গিয়ে কিছু একটা বলতে গিয়েও থেমে গেল। শুধু মুখটা ভারী করে বলল, তুমি যাও, আমি আসছি। বিপাশা ইচ্ছা করেই একবার বায়োসায়েন্স ডিপার্টমেন্টের ওদিকে ঢু মারতে গেছিল। পলাশকে দেখলো বেশ খোশ মেজাজে গল্প করছে রাজা সুব্রত ওদের সাথে। পাশে ওই বোটানির পিউলি বলে মেয়েটাও আছে। একবার ভেবেছিল পলাশকে ওখান থেকে ছোটবেলার মতো কলার ধরে টেনে এনে বলবে, শোন, তুই যদি ভাবিস আমাকে ইগনোর করবি তো ঘুষি মেরে তোর থোবড়াটা এমন বিগড়ে দেব যে দিনে রাতে আয়নাতে নিজের পরিবর্তে আমাকেই দেখতে পাবি। কিন্তু দুপা এগিয়েও পিছিয়ে গেল বিপাশা। এখন আর ওরা ছোটটি নয়। তাছাড়া সেলফ রেসপেক্ট বলেও তো একটা কথা আছে নাকি? ওরও দরকার নেই পলাশকে। নিজের ক্লাসে পড়ার মাঝে নকশি কাঁথার মাঠ ছাড়িয়ে বিপাশার মনটা বারবার চলে যাচ্ছিল ওদের বাড়ির সামনের গার্ডেনটাতেই। তারই অন্য পাশে রাস্তার উল্টো দিকে পলাশদের বাড়ির বারান্দাটা। বিপাশা শুনেছে পলাশদের বাড়ি আগে ছিল নবাবগঞ্জে। ওখান থেকে উঠে এসে ওরা এই বাড়িটাই কিনেছিল। পলাশদের আগে এক বৃদ্ধা থাকতেন ওই বাড়িতে। শেষ বয়সে কলকাতায় ছেলের কাছে চলে গেলে বাড়িটা বিক্রি করে দিয়ে যান। বেশ কম পয়সাতেই বাড়িটা কিনেছিলেন পলাশের বাবা অজিতেশ বাবু। পলাশ তখন সবে ক্লাস 4-এ পড়ে, বিপাশা ক্লাস 3-তে। পলাশ বারান্দাতে দাঁড়িয়ে প্রায়ই অঙ্গভঙ্গি করত বিপাশাকে দেখতে পেলে। বিপাশা সেইবার পলাশকে শায়েস্তা করবে বলেই মেলাতে গিয়ে কিনে এনেছিল একটা খেলনা বন্দুক। তারপর আর কি, পলাশ যেই না বারান্দায় এসে মুখ ভেঙচাতে শুরু করেছে অমনি সেই বন্দুকের মধ্যে নুড়ি কুড়িয়ে তাকে তাক করে ছুঁড়েছে পলাশের দিকে। ছোট্ট নুড়ি হলে কি হবে, পলাশের গায়ে বেশ জোরেই লেগেছিল। বাবা গো মা গো বলে পলাশ ছুটে পালিয়েছিল বারান্দা থেকে। তারপর থেকেই বিপাশাকে সামলে চলতো পলাশ। তবে মাথার মধ্যে দুর্বুদ্ধিও ঘুরপাক খেত কি করে সেই নুড়ি খাওয়ার বদলাটা নেওয়া যায়। কয়েকটা দিন পর অবশ্য সেই সুযোগটা চলে এসেছিল পলাশের। বিপাশাদের স্কুল সেদিন ছুটি ছিল। সকালবেলা দোতলার জানলা খুলে বিপাশা পড়তে বসেছিল গুহাবাসী মানুষের ইতিহাস। মাঝে মাঝে রাস্তা দিয়ে বেরোনো মানুষগুলোর লাল কালো রং মাখা চেহারাগুলো দেখে ইতিহাসের আদিম মানুষগুলোর সাথে মিল পেয়ে নিজের মনে হেসে উঠছিল বিপাশা। বইয়ের পাতার থেকে ভূত ভূত চেহারা নিয়ে সবাই কেমন দাঁত বার করে হাসতে হাসতে পেরিয়ে যাচ্ছে সেদিকেই বারবার চোখ চলে যাচ্ছিল বিপাশার। হঠাৎ করেই ওর কিছু বুঝে ওঠার আগেই একটা রং বেলুন ছুটে এসেছিল ওর জানলাতে। সাথে রাস্তার ওপাশে বারান্দা থেকে গলার আওয়াজটা, বুড়া না মানো হোলি হ্যায়। বিপাশার হাত মুখ জামা পড়ার টেবিল এমনকি ইতিহাসের বইটাও লালচে রঙে ভরে গেছিল। সেদিন বিপাশার সারা মুখে রং লেগেছিল, নয়তো পলাশ দেখতে পেত রাগে বিপাশার কানগুলো কেমন লাল হয়ে যায়। বিপাশার বুঝতে অসুবিধা হয়নি যে বদমাইশ পলুটাই ওর জোরে জোরে ইতিহাস পড়াটাও বারান্দা থেকে দাঁড়িয়ে শুনেছে। নিজেকে সত্যি খুব বোকা লাগছিল সেদিন। সত্যিই তো, ও কি করে খেয়াল করেনি পলাশকে? অনেকেই বলে বিপাশা খুব অন্যমনস্ক, চোখের সামনে থাকা মানুষকেও মাঝে মাঝে দেখতে পায় না। কার দিবা স্বপ্ন দেখছিস? অভিক তো তোকে সামনে থেকেই ডাকছে। দোলার কথাতে নিজের বাড়ি, পলাশদের বারান্দা, রাস্তার নকশা থেকে বেরিয়ে কলেজের ফিরে এলো বিপাশা। ততক্ষণে বাংলার প্রফেসর দিলীপ স্যারের কবিতার ক্লাস শেষ হয়ে গেছে। অভিক এই কলেজে সেই গুটি কয়েক ছেলেদের মধ্যেই একজন যাদের বাইকের আওয়াজ শুনলে
ফার্স্ট ইয়ার থেকে শুরু করে ফাইনাল ইয়ার পর্যন্ত যে কোনো মেয়ের বুকেই ধুকপুকানি শুরু হয়ে যায়। অভিকের 6 ফুট লম্বা ফর্সা চেহারাতে কালার করা ব্রাউন হেয়ারগুলো দেখলে যে কেউ ওকে বিদেশি বলে ভুল করবে। অভিকের সাথে মিলেমিশেটা নিয়ে যে ওদের ডিপার্টমেন্টে অনেকেই, এমনকি দোলাও রীতিমতো ঈর্ষান্বিত, তা ওর চোখ আর কথাতেই বুঝতে পারে বিপাশা। যতই হোক, দোলাই কখনো অভিকের সঙ্গে আলাপটা করিয়ে দিয়েছিল বিপাশার। বিপাশা গলা ঝেড়ে বলল, মানে কম্পালসারি ইংলিশের কয়েকটা নোটস নেওয়ার ছিল, তাই হয়তো অভিজ্ঞতা ডাকছে। দোলা সবটা জানলেও আর কিছু বলল না। আর শুধু দোলাই বা কেন, কারোরই জানতে বাকি নেই কলেজের হার্টথ্রব অভিক এখন বিপাশার প্রতি একটু বেশিই দরদি। আর এটা নিয়ে তো কিছুদিন আগে পলাশের সাথে খুব ঝামেলা হয়েছিল বিপাশার। পলাশ দুম করে বলে বসেছিল, শোন টিঙ্কি, অভিক ছেলেটা সুবিধার নয়, ওর সাথে মেলামেশাটা আমার একদম ভালো লাগছে না, ওর থেকে একটু দূরে দূরে থাকিস। আর যায় কোথায়, বিপাশা তো রেগে আগুন। 1 বছরের সিনিয়র বলে কি পলাশ কলেজে ওর গার্জেনগিরি করবে? বিপাশার কি কোনো স্বাধীনতা নেই নাকি? তাছাড়া অভিকের মতো ছেলে, যার জন্য পুরো কলেজের মেয়ে পাগল, তার সাথে যেচে দূরত্বই বা কেন বজায় রাখবে বিপাশা? ও শটান বলে দিয়েছিল, আমার যাকে ভালো লাগবে তার সাথেই কথা বলবো, তোর এই গার্জেনগিরি পকেটে ভরে রাখ। সবার সামনে এরকম কথা শুনে একটুও দমেনি সেদিন পলাশ। উল্টে ধমক দিয়ে বলেছিল, ব্রজ আঙ্কেলকে বলছি তাহলে আমি। বিপাশা বেশ ভালো করেই জানতো ওর বাবা এই পলুকে কতটা ভরসা করে, তাই অন্যদিকে কথা ঘুরিয়ে বলেছিল, হ্যাঁ, আমি জানি তো তোর হিংসে হচ্ছে আমি অভিজ্ঞতার সাথে কথা বলছি বলে। আর সেদিন সেই টোপটা বেশ ভালো মতোই গিলেছিল পলাশ। রেগে গিয়ে বলেছিল, হিংসে? তাও তোর মতো শুটকির জন্য? কলেজে কি আর কোনো মেয়ে নেই নাকি রে? প্রতিবেশী বলেই ভালো করতে গেছিলাম। যা যা যা, থাক গে, তুই ওই অ্যাংলো ইন্ডিয়ান মারোয়ারির সাথে থাক, আমার বইয়েই গেল তাতে। এটাই তো চেয়েছিল বিপাশা, অভিজ্ঞতা আর ওর সামনের রাস্তাটা ফাঁকা করতে। আর তারপর থেকে ঠিক সেটাই হয়েছে। পলাশ দূর থেকে দেখলেও ওদের মাঝে আসেনি। কিন্তু গত সপ্তাহে সেই যে ঝগড়া হলো পলাশের সাথে, তখন থেকেই পলাশের চেঞ্জটা লক্ষ্য করছে বিপাশা। হেই ভিপস, আমার কথাই ভাবছিলে বলো। অভিজ্ঞতা সিনিয়র হলেও বিপাশাকে প্রথম থেকেই তুমি করে কথা বলে, আর এটাই মনে হয় বিপাশাকে বুঝিয়ে দিয়েছিল ওর প্রতি বাড়তি দুর্বলতাটা। বিপাশা একগাল হেসে নোটসের চ্যানেল ফাইলটা নিতেই অভিক বলল, ভিপস, তোমার জন্য একটা সারপ্রাইজ গিফট আছে। এখন বলবো না, কটা দিন অপেক্ষা করো, তারপর নিজে থেকেই বুঝতে পারবে। বিপাশা হাসতে হাসতে ওর কপালের পাশে চুলের গোছাটা সরাতেই অভিক বলল, চলো না কফি শপে গিয়ে একটু বসি। বিপাশা বেশ বুঝতে পারছে কলেজ ক্যাম্পাসে সবার মধ্যে অভিজ্ঞতা ওর সাথে কথা বলাতে ততটা স্বচ্ছন্দ অনুভব করে না বলেই একলা ডাকছে। ওর স্বপ্নগুলো কি তবে সত্যি হতে চলেছে? কোটিপতি ইন্ডাস্ট্রিয়ালিস্টের ছেলে অভিক সিংহের গার্লফ্রেন্ড হতে তো যে কোনো মেয়েই কফি শপ কেন আরো অনেক দূর পর্যন্ত চলে যেতে পারে। মনে মনে ভাবলো বিপাশা, তবে কি অভিজ্ঞতার মতো ড্রিম বয় অন্য সব গার্লফ্রেন্ডদের সরিয়ে দিয়ে সত্যি ওর প্রেমে পড়লো? কফি শপটা কলেজ থেকে খুব একটা দূরে নয়, না করার কোনো কারণই ছিল না বিপাশার। কিন্তু উত্তরটা দেওয়ার আগেই কলেজের ওই বিল্ডিং এ বায়োসায়েন্স ডিপার্টমেন্টের সামনে চোখটা আটকে গেল। পলাশ সেই পিউলি বলে মেয়েটার সঙ্গে গল্প করছে। ভালো করে দেখলে বোঝা যায় শুধু গল্পই না, সম্ভবত ফোন থেকে কিছু দেখাচ্ছে আর অকারণে হেসে লুটোপুটি খাচ্ছে। চোখ জোড়া আরো শুরু হয়ে গেল বিপাশার। ওদের লিটারেচার ডিপার্টমেন্টের থেকে একটা ফুটবল গ্রাউন্ডের সমান দূরত্ব হলেও বিপাশার চিনতে ভুল হয়নি। এদিকে অভিক কোনো উত্তর না পেয়ে আরেকবার বলল, কি হলো, চলো। আনমনেই বিপাশা বলে ফেললো, না অভিজ্ঞতা, আজ না ঠাম্মি একটু তাড়াতাড়ি ফিরতে বলেছে, অন্য একদিন। অভিক ওর বাদামি চোখের নেশা ধরানো হাসিটা হেসে বলল, আচ্ছা আমি তবে এখন চলি ভিপস। যতক্ষণে বিপাশার মনে হলো ও একটা বিরাট সুযোগ হাতছাড়া করে ফেলেছে, ততক্ষণে অভিজ্ঞতার বুলেটটা অনেক মৃণের হৃদয়ে কাঁপিয়ে বেশ কতটা এগিয়ে গেছে। বাড়ি ফেরার পর থেকে বিপাশা অন্তত 27 বার জানলাটা খুলে দেখেছে পলাশ এসেছে কিনা। পলাশের স্ট্রেট হ্যান্ডেল নেভি ব্লু সাইকেলটা পলাশের থেকে বিপাশা বেশিই চেনে। মুভি দেখতে যাওয়া হোক বা সন্ধ্যার টিউশন, পিছনের ক্যারিয়ারটার অলিখিত অধিকার তো এতকাল তারই ছিল। সেই যেদিন প্রথমবার সত্যনারায়ণ পুজোতে বিপাশা পলাশদের বাড়ি গেছিল, আর পলাশের মা নির্মলা দেবী বিপাশার মাথাতে হাত বুলিয়ে বলেছিলেন যে সত্যি এতটুকু মেয়ে মাকে ছাড়া থাকে সেটা তিনি ভাবতেই পারেন না। সেদিনই বিপাশা কিভাবে যেন ওই বাড়িরও মেয়ে হয়ে গেছিল। অবশ্য বিপাশা সেদিন মোটেও ইচ্ছা ছিল না পলাশদের বাড়ির পুজোতে যাওয়ার।
রং বেলুন ছোড়ার রাগটা তখনও ওর মাথা থেকে নামেনি। পুজোতে গিয়েও মুখ গোমরা করে বসেছিল। ব্রজলাল বাবুই হাসতে হাসতে পরিচয় করিয়ে দিয়েছিলেন। বিপাশার চোখের দিকে তাকিয়ে সেদিন মনে মনে প্রহর গুনছিল পলাশ। বিপাশার অবশ্য পলাশের শুকনো মুখটা দেখেই সব রাগ মিটে গেছিল, আর কাউকে কিছু বলেনি। মনে মনে হেসে পুজোরই কোনো একটা সময় পলাশের কানে কানে বলেছিল, যা, তোকে ছেড়ে দিলাম। অপরাধী ধরা না পড়লেও অপরাধের দণ্ড অজান্তেই পলাশের ওপর এসে পড়েছিল। নির্মলা দেবী হুকুম দিয়েছিলেন যে পলাশের গত বছরের সব বইগুলো বের করে ঝেড়ে মুছে নতুন মলাট দিয়ে পৌঁছে দিয়ে আসতে হবে টিঙ্কিকে। সেই থেকেই শুরু। তারপর থেকে বাড়িতে ভালো খাবার দাবার হোক, অতিথি আসুক বা পুজোর অনুষ্ঠান, পলাশের দায়িত্ব পড়তো বারান্দা থেকে হাঁক দেওয়ার। এই টিঙ্কি, মা তোকে দুপুরে আসতে বলেছে। ধীরে ধীরে তো এমন হয়ে গেল, অজিতেশ বাবু পুজোতে ছেলে জামা প্যান্ট কিনলে বিপাশার জন্য পছন্দ করে ফ্রক কিনে আনতেন। এদিকে ব্রজলাল বাবু নতুন ক্লাসে মেয়ের জন্য স্কুল ব্যাগ কিনলে একই স্কুল ব্যাগ কিনে আনতেন পলাশের জন্য। ছোটবেলায় যখন পলাশ আর বিপাশার চরম ঝগড়া হতো, তখন নির্মলা দেবী বিপাশার পক্ষ নিয়েই ছেলের কান ধরে টেনে বকতেন। পলাশ মনে মনে বলতো, টিঙ্কি যে কত ভালো শান্ত মেয়ে, সে কি আর সে জানে না। তার রাগ হলেও বিপাশার মতো দুমদাম কিলচর বসিয়ে দিত না, বরং একতরফা সহ্যই করত। বিশেষ করে যখনই ওর মনে হতো বিপাশার মা বলে ডাকবার মতো কেউ নেই, কোথা থেকে যেন বিপাশার জন্য অনেকটা স্নেহ মমতা ওর মনে এসে ভিড় করত। তারপর তো একটু বড় হতে যেদিনই ব্রজবাবুর কোনো কাজ পড়তো, সন্ধ্যার পর বিপাশাকে টিউশন থেকে আনতে যাওয়া হোক কিংবা নাচের স্কুলে পৌঁছে দেওয়া, সমস্ত বিষয়েই দায়িত্ব পড়তো পলাশের ওপর। ভাবনার জালে অনেকটা পথ পাড়ি দিয়েছিল বিপাশা। পলাশকে দূরের রাস্তায় দেখতে পেয়ে চোয়ালটা রাগে শক্ত হয়ে গেল ওর। অভিজ্ঞতার এত বড় অফারটা শুধুমাত্র পলাশের জন্যই ওর আজ মিস হয়েছে বলে ওর ধারণা। আপন মনেই গুনগুন করতে করতে সাইকেলটা রেখে ঘরে ঢুকলো পলাশ। বিপাশার দিকে ভুল করেও তাকালো না। রাগে প্রায় দাঁতে দাঁত লেগে গেছিল বিপাশার। এতদিনের অভ্যাস কিনা এত সহজে পাল্টে গেল পলাশের। এমন তো একটা দিনও হতো না যেদিন ঘরে ঢুকবার সময় বিপাশার রুমের জানলা খোলা দেখেও পলাশ না তাকিয়ে ঘরে ঢুকে গেছে। কি এমন ভুলটা বলেছিল সেদিন ওকে? সত্যিই তো 21 বছরে বিপাশা ছাড়া পলুর আর কোনো বান্ধবী কখনো জোটেনি। তাই বলে বিপাশাকে অন্য কোনো ছেলের সাথে দেখতে পেলে লুকিয়ে উকিঝুঁকি মারবে, বিপাশার ফোন নিয়ে মেসেজ চেক করবে? এ আবার কেমন কথা? কোনো প্রাইভেসি ফ্রিডম কিচ্ছু নেই নাকি বিপাশার? সেই নিয়ে দু কথা শুনিয়েছ তো এত রাগ। ওরকম কত ঝগড়া ছোট থেকে ওদের হয়েছে, তার জন্য কথা বলা, মেসেজ করা, এমনকি চোখাচোখি হওয়া সব বন্ধ করে দেবে? হোয়াটসঅ্যাপের ব্লু টিকগুলো যেন ক্ষতবিক্ষত করে দিচ্ছে বিপাশার আত্মসম্মানকে। বিপাশা যেচে মেসেজ করেছিল গতকাল রাত্রে। কি ব্যাপার তোর? ভেবেছিস পাত্তা না দিয়ে পার পেয়ে যাবি? তোর সব কেস কাকিমাকে কালই বলছি। মেসেজটা পড়েও কোনো রিপ্লাই দেয়নি পলাশ। আর এদিকে একটু আগেই ও দেখলো পলাশ একটা ডিপ শেডে গোল গলা গেঞ্জি আর জিন্স পরে হাসতে হাসতে সাইকেল নিয়ে বেরিয়ে গেল রানা সুব্রত ওদের সাথে। জানালাতে অন্যমনস্ক বিপাশাকে দেখতে পেয়ে নির্মলা দেবী দুপুরে খাওয়ার জন্য বলেছিলেন। বিপাশা মুখে বলল, আচ্ছা কাকিমা। তবে মনে মনে ভাবতে লাগলো, কেন আর যাবো আমি? পলাশ আমাকে এতটা ইগনোর করার পরেও কি আমার ওর ঘরে যাওয়াটা উচিত? কি বা সম্পর্ক ওদের পরিবারের সাথে? ছোটবেলার কথাগুলো খুব মনে আসছে ওর। যখন পলু টিঙ্কির ঝগড়া হতো তখন নির্মলা দেবী পলুকে বোঝাতেন যে ওরা ঝগড়া করে কেন, টিঙ্কি না ওর থেকে বয়সে ছোট। পলাশ তখন মুখ ফুলিয়ে বলতো, তবে টিঙ্কির তো আমার সম্মান করা উচিত, ও কেন আমার দাদা বলে না? নির্মলা দেবী কিছু বলার আগেই বিপাশা মুখ ভেঙচিয়ে বলতো, ইস, বড় আমার দাদা এসেছেন রে, বলবো না তোকে, যা। নির্মলা দেবী যখন মাঝে মাঝে মাথাতে হাত বুলিয়ে বিপাশাকে বোঝাতেন, বিপাশা তখন মুখ বাঁকিয়ে বলতো, পলুকে আমার দাদা বলে মনেই হয় না। নিজে ভালো করে চুল আঁচড়াতে পারে না, বই গোছাতে পারে না, ও আবার আমার দাদা কিসের? নির্মলা দেবী বিপাশার কথা শুনে হাসতেন। ছোটবেলাতে তো বেশ কয়েকবার নির্মলা দেবী ওদের এই সম্পর্কটাকে নাম দিতে রাখি পূর্ণিমার তিথিতে রাখি পরাবার জন্য বলেছিলেন। বিপাশা তখনও বলেছে, ওই পলু কি না আমায় রক্ষা করবে? নিজেকে আমার চরকিল থেকে বাঁচাতে পারে না। নিজের মনেই একটা দীর্ঘশ্বাস ফেলে ভাবল বিপাশা, নাই বা পলু ওর দাদা ছিল, নাই বা বন্ধু ছিল, কিন্তু যা ছিল তা তো ওর সবটুকু জুড়ে ছিল। ওর খেলার সাথী, ঝগড়ার সাথী, আরো কত কিছু স্মৃতি একমাত্র সাথী ছিল পলাশ। অথচ আজ সে সবকিছু অস্বীকার করে ভালো আছে। থাকুক সে তার নিজের মতো, তার জন্য কাকিমার সাথে এতদিনের সম্পর্ক, স্নেহ মমতার বন্ধন মিথ্যে হয়ে যাবে না।
এই পলাশদার সাথে পিউলির কোনো চক্কর টক্কর চলছে নাকি বলতো? কলেজে এসে দোলার কথাটা শুনেই কান মাথা গরম হয়ে গেল বিপাশার। একটু পরেই অবশ্য নিজেকে মনে মনে ধমক দিয়ে শান্ত করলো। পলু পিউলির সাথে ঘুরে বেড়াক বা প্রেম করুক, ওর বয়েই গেল। ওর তো আছে কলেজের মোস্ট হ্যান্ডসাম অভিজ্ঞতা। দোলা কোনো উত্তর না পেয়ে বলল, কিরে, কিছু চলছে ওদের? তুই তো জানবি, তোর তো বাড়ির পাশেই ঘর ওদের। বিপাশা শান্ত গলাতেই বলল, না রে, আমি তো তেমন কিছু জানি না। আর তুই কোথায় শুনলি? আরে শুনিনি, দেখলাম কাল দুজনে ক্যান্টিনে বসেছিল, এমন ভাবে দুজনে দুজনের দিকে তাকিয়েছিল, ভাবলাম তুই তো জানবি, যতই হোক তোর বেস্ট ফ্রেন্ড। দোলার কথাটা শেষ হবার আগেই বিপাশা বেশ বিরক্ত হয়ে বলল, কে বললো তোকে বেস্ট ফ্রেন্ড? আমারও সব কেউ নেই, জাস্ট নেবার ছিল, এখন আর তেমন কন্ট্যাক্টও নেই। বিপাশার বিরক্তিটা চোখ এড়ালো না দোলার। ইচ্ছা করেই প্রসঙ্গটা পাল্টে বলল, নোটসটা কেমন? বিপাশা প্রথমে বুঝতে না পেরে বলল, কিসের নোটস? কিসের আবার? অভিজ্ঞতার। বিপাশা স্বল্প হেসে উঠে গিয়ে বলল, তুই ক্লাস কর, আমি একটু আসছি, বুঝলি? মাথাটা বেশ দপদপ করতে শুরু করেছে বিপাশার। কাল একবার তো ঠিকই করে নিয়েছিল, দুপুরে খেতে গিয়ে কাকিমাকে সব বলে দেবে, জানিয়ে দেবে যে পলাশ কলেজে এসে পিউলি বলে একটা থার্ড ক্লাস মেয়ের সাথে মেলামেশা করছে। কিন্তু কি যেন একটা কারণে কথাগুলো বলে উঠতে পারেনি। এরকম তো কত সিক্রেটই ওরা দুজন দুজনের ব্যাপারে জানে। পলাশ যতই ওদের প্রমিস ব্রেক করুক, বিপাশা তেমন নয়। অন্যমনস্ক হয়ে খেলার মাঠ পেরিয়ে কখন যে বায়োসায়েন্স ডিপার্টমেন্টের এদিকে চলে এসেছে বিপাশা বুঝতেই পারেনি। হঠাৎই চোখে পড়ল পিউলির সাথে আজকেও ল্যাবের সামনে বসে গল্প করছে পলাশ। না, আজ আর নিজেকে কোনো মতেই সামলাতে পারল না বিপাশা। পিউলির সামনে গিয়ে পলাশকে বলল, তোর সাথে আমার কিছু কথা আছে বলু। পলাশ বিপাশাকে সামনে থেকে দেখেও অবজ্ঞা করে বলল, বাড়ি যা, এখন আমার ক্লাস আছে, পরে কথা বলবো তোর সাথে। বিপাশার চোখগুলো এবার রাগে সত্যিই আগুনের গোলা হয়ে গেল। আর কত অপমান করবে ওকে পলাশ। বেশ জোরেই বলল বিপাশা, তুই আমার সাথে যাবি নাকি কলারটা ধরে নিয়ে যাব? পলাশ জানে এই রোগটা বিপাশার অনেক পুরনো। ছোটবেলায় ঝগড়া হলে যখনই পলাশ গম্ভীর মুখে স্টাডি টেবিলে বসে থাকতো, বিপাশা গিয়ে ওর শার্টের কলার হোক কিংবা স্যান্ডো গেঞ্জির কাঁধ ধরে টানতে টানতে খেলতে নামাতো। কখনো বিপাশাতে বাগানের আম গাছে উঠে, কখনো আবার পলাশদের বাড়ির বড় বাথরুমটাকে জেলখানা করে চোর পুলিশ, কখনো বা পাড়ার মাঠে ব্যাট বল, এসব খেলা ওদের চলতেই থাকতো। পলাশ সবার মাঝে বলেই ভয় পেয়ে বিপাশার কথা মতো একটু দূরে সরে এলো ওর সাথে। অবশ্য বিপাশা কিছু বলার আগে পলাশই বলল, দেখ, আমাদের ডিপার্টমেন্টে আমার একটা সম্মান আছে, এভাবে পলু বলে ডাকিস না আমাকে। বিপাশা আরো বেশি রেগে গিয়ে বলল, সম্মানটা কি ডিপার্টমেন্টে নাকি পিউলির কাছে? পলাশ বেশ গম্ভীরভাবে বলল, তাই যদি হয় তোর সমস্যাটা কি? তোকে টিঙ্কি বলে ডাকলে যেমন তোর সমস্যা হয়, আমারও গার্লফ্রেন্ডের কাছে পলু বলে ডাকলে প্রেস্টিজে লাগে। রাগে আর অপমানে বিপাশার নাক কান তখন লাল হয়ে গেছে। পলাশ যে ওর সামনে পিউলির ব্যাপারটা এভাবে স্বীকার করে নিতে পারে সেটা তো ভাবতেই পারেনি। বিপাশা অবাক হয়ে পলাশের দিকে তাকিয়ে বলল, তা বলে কিনা পিউলির মতো একটা মেয়ে ফার্স্ট ইয়ারে একটা পেপারেও পাশ করেনি ও, আর তুই জুলজির টপার হয়ে কিনা জানিস গত 2 বছরে অন্তত 20টা বয়ফ্রেন্ড চেঞ্জ করেছে পিউলি। বিপাশাকে আরো বেশি অবাক করে দিয়ে পলাশ বলল, তাতে কি? আমার যদি 21 নম্বর হতে আপত্তি না থাকে, তোর আপত্তিটা কিসের? একরাশ ঘৃণা নিয়ে বিপাশা বলল, ছি, আমি আজই বলবো কাকিমাকে। বিপাশা পেছন ঘোরার সাথে সাথেই পলাশ মুখে একটা সহানুভূতিসূচক আওয়াজ করে বলল, কেন রে, তোর কি হিংসে হচ্ছে নাকি? ইস, পিউলির জায়গায় বোধহয় তুই নিজেকেই বসিয়ে ফেলেছিলি, তাই খুব লাগছে না রে? বিপাশা এবার রাগে ফেটে পড়ল। ছোট লোক কোথাকার, মুখ সামলে কথা বলবি, আমার ওই রকম চরিত্র নয়। পলাশ সাথে সাথেই মুখ বাঁকিয়ে বলল, হ্যাঁ, যা যা, তোর অভিকের চরিত্র তো ওই সোনার ফ্রেমে বাঁধিয়ে রাখার মতো না। বিপাশার ইচ্ছা করছিল অন্যবার ঝগড়া হলে যেমন কিল চর ঘুষি চালায় তেমন চালাতে, কিন্তু হাতটা তুলতে গিয়েও সামলে নিল পিউলির দিকে তাকিয়ে। ওদের কথা আর তর্ক শুনতে পেয়ে পিউলি পলাশের পেছন থেকে অনেকটাই এগিয়ে এসেছে। এমনিতে সহজে কাঁদবার মেয়ে বিপাশা নয়, অথচ আজ ওর চোখ জলে টলমল করছে। পলাশ বলে চলেছে, এত নাটকের তো কিছু নেই। আই লাভ পিউলি। তুই তো বলেছিলি আমার নাকি কোনো বান্ধবী জোটেনি,
তাই তোর ওপর কর্তৃত্ব ফলাই, সেলফ প্রাইভেসি, আরো কত কি আছে তোর। থাক না তুই সেসব নিয়ে, তোর আর অভিকের চ্যাটে আমি ইয়ে করি, যা। বিপাশা ভাবতেও পারেনি ওর ছোট্টবেলার সবচেয়ে কাছের বন্ধুটা পিউলির মতো জঘন্য চরিত্রের একটা মেয়ের জন্য ওকে এতটা অপমান করতে পারে। পিউলি হঠাৎই পলাশের পাশে এসে বলল, You love me? Really, Polash? Then ignore the girl. Let's celebrate the moment. চলো কফি শপে যাই। পলাশ এতক্ষণ বুঝতে পারেনি পিউলি ঠিক ওর পিছনেই দাঁড়িয়েছে বলে। বোঝার পর বিপাশাকে করা অপমানটা যে অতিরিক্ত হয়ে গেছে সেটা বুঝেই খুব সম্ভবত বলার চেষ্টা করলো, দেখ, সেদিন আমি সত্যিই তোর আর অভিকের মেসেজগুলো চেক করেছিলাম, বিকজ আমি তোকে প্রোটেক্ট করতে চেয়েছিলাম, তোর ভালো চেয়েছিলাম, কিন্তু সেদিন তুই যেভাবে রিয়্যাক্ট করলি। পলাশের কথা শেষ করবার আগেই ওকে চোখের আগুনে বিদ্ধ করে চলে যাওয়ার আগে কাঁদতে কাঁদতে বিপাশা বলল, বন্ধুত্বের মর্যাদাটুকু তো রাখতে পারতিস। অভিজ্ঞতার সামনে তোকে ইনসাল্ট করিনি আমি, কখনো চাইলেও করতে পারতাম না। গত 2 দিন ধরে কলেজ যায়নি বিপাশা। ইচ্ছে করেনি পলাশ আর পিউলির প্রেমটা নিজের চোখে দেখতে যেতে। আজ অবশ্য কলেজে দোলযাত্রার ছুটি আছে। সকালবেলা ঘুম থেকে উঠে পলাশদের ঘরের দিকে এক পলক দেখলো বিপাশা। পলাশের সাইকেলটা নেই। মনে মনে ভাবলো নিশ্চয়ই সকাল সকাল গার্লফ্রেন্ডকে রং মাখাতে গেছে কেষ্ট ঠাকুর। হয়তো এখন পলাশের সাইকেলের পিছনের কেরিয়ারটার দাবিদার বদলে গেছে। বিপাশার জায়গা আর সেখানে নেই। পিউলি স্থায়ী জায়গা করে নিয়েছে পলাশের মনে, সাইকেলে, সর্বত্র। পড়ার টেবিলটার সামনে চেয়ারে বসে পুরনো স্মৃতিগুলো আজ বারে বারে চোখের জলে তাজা হয়ে উঠছিল বিপাশার। প্রতি বছর দোলের দিন ওরা দুজনে বালতিতে রং গুলে পিচকারিতে করে রাস্তার মানুষজনদের ভূত বানিয়ে ফেলতো। পলাশদের দোতলার ব্যালকনির এমন জায়গায় ওরা লুকিয়ে থাকতো যে কেউ রাস্তা থেকে ওদের দেখতেও পেত না। ফাঁকা ব্যালকনিটা যেন আজ ওরই মতো একলা নিঃশ্বাস ফেলছে। প্রতিবারের মতো এবারেও তো পলাশ বলতে পারতো, কাল ভোর ভোর ঘুম থেকে উঠে আমাদের ঘরে চলে আসবি, আমি রং কিনে রেখেছি, আমাদের বন্ধুত্ব দিবসটা সেলিব্রেট করব। আচ্ছা কত বছর হলো বলতো? হ্যাঁ, তারিখ ধরে না হলেও প্রতি বছর দোলের দিনটাই ওরা ওদের বন্ধুত্বের অ্যানিভার্সারি বলে পালন করে। সকাল থেকে পাড়ার সবাইকে রং মাখানো আর বিকেলে সত্যনারায়ণ পুজো। গত 10 বছর ধরে এটাই তো হয়ে আসছে। না, পিউলির প্রতি অন্ধ প্রেম হয়তো সব ভুলিয়ে দিয়েছে পলাশকে। হঠাৎ করেই একটা রং বেলুন পিছন থেকে এসে ফেটে পড়ল ওর টেবিলে। বিপাশার চোখ তখন পলাশদের শূন্য বারান্দাটাতে স্থির ছিল। স্মৃতির মন্থনে বিঘ্ন করতে কিছুটা রেগেই বিপাশা ঘুরে দেখলো পলাশ এসে দাঁড়িয়ে আছে। বিপাশার রাগী মুখটা দেখেই পলাশ বলে উঠল, বুড়া না মানো, হোলি হ্যাঁ। বিপাশার রাগ অবশ্য তাতে কমলো না। গম্ভীরভাবেই বলল, ও, তোর গার্লফ্রেন্ডকে রং মাখানোর পালা কি এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল? পলাশ ওর ভ্রু কুচকে বলল, মানে তোর আগে কোনো বছর কাউকে রং মাখিয়েছি নাকি আমি? বিপাশা ঠোঁট দুটো ফুলিয়ে বলল, আচ্ছা, তাহলে তুই রং মাখাতে নয়, প্রেয়সীর হাতে রং মাখতে গেছিলি, তাই তো? পলাশ হাসতে হাসতে বলল, তুই ওই সবই ভাব সারাদিন, কাজকর্ম নাই তো তোর, আর কি করবি? বিপাশার সাথে সাথেই চেঁচিয়ে উঠে বলল, মিথ্যে কথা বলবি না একদম। সকাল থেকে তুই ঘরে ছিলিস না, আর এখন সারা গায়ে রং মেখে এসে বলছিস আমি তোর আগে কাউকে কখনো রং মাখিয়েছি? ন্যাকা। সাইকেলটা আছে কিনা সেটা দেখেই বাকিটা ভেবে নিলি তুই? পারিসও বটে। যা যা গিয়ে মাকে জিজ্ঞেস করতো সকাল থেকে লিস্ট মিলিয়ে পুজোর কত বাজার করতে হলো। ও সরি সরি সরি, আমারই ভুল। পুজোর কথা আর তোর মনে থাকবে কি করে? অভিক সিংহের মতো বয়ফ্রেন্ড পেয়ে তুই তো হাওয়ায় উঠছিস। যাই হোক, আমার কর্তব্য বলতে আসা। আজ সন্ধে সত্যনারায়ণ পুজো আছে, মা তোদের সবাইকে যেতে বলেছে। পলাশ ঘুরে চলে যাচ্ছিল। বিপাশা পেছন থেকে বলে উঠল, অভিক আমার বয়ফ্রেন্ড সেটা তোকে কে বলেছে? তুই তো বরং স্বীকার করে নিয়েছিস যে পিউলি তোর। পলাশ কিছুটা বিরক্ত হয়ে বলল, এবার ক্ষমা দে মা, তোর জন্য আমি যা ডুবেছি সেসব বলে আর সময় নষ্ট করতে পারছি না। আর তুই কখনো ওসব বুঝবিও না। কাজ আছে বাড়িতে অনেক, এখন যাই আমি। জানিসই তো বাবার শরীরটা ভালো নেই এখন, আমাকেই পুজোর সব কাজ করতে হচ্ছে। বিপাশা অবশ্য ছাড়বার পাত্রী নয়, তর্ক জারি রেখে বলল, আমি তোকে কোনো দিন অভিকের সামনে অপদস্থ করিনি, আর অভিক আমার বয়ফ্রেন্ড বলে চিৎকারও করিনি। তবুও তুই অভিকের নাম জুড়ে যা ইচ্ছে তাই বলে চুপ থাকতে বলছিস। বিপাশার চোখের পাতাগুলো যে ভিজতে শুরু করেছে সেটা পলাশের চোখ এড়ালো না। বিপাশা বলে চলেছে,
দুদিনের একটা মেয়ে তোর কাছে এত দামি হয়ে গেল যে তুই তার সামনে আমাকে। পলাশ বিপাশার হাতটা ধরতে যেতেই হাতটা সরিয়ে দিয়ে বিপাশা বলল, তুই যা পিউলির কাছে। আহা, নামেও কি মিল, পলাশ আর পিউলি। আমার জন্য সময় নষ্ট করিস না। পলাশ জোর করেই এবার বিপাশার হাতটা ধরে বোঝাবার চেষ্টা করলো। সরি রে, সেদিন সত্যিই আমি বুঝতে পারিনি যে পিউলি আমাদের কাছে এসে সব কথা শুনছিল। বিশ্বাস কর, তোকে আমি অপমান করতে চাইনি। তুই তো জানিস তুই আমার কতটা কাছের। পিউলি কেউ নয়, কোনো সম্পর্ক নেই আমাদের। কটা দিন শুধু ওর কথা বলতে চাওয়ার আবদারগুলোকে প্রশ্রয় দিয়েছিলাম, তাও সেটা তোরই জন্য। আর সেদিন তাই খুব রেগে গিয়ে তোকে ওই কথাগুলো বলেছিলাম। বিপাশার চোখ দিয়ে দরদর করে জল পড়ছে তখন। পলাশ ওর হাতটা একই রকম ভাবে শক্ত করে ধরে বলছে, আসলে কি বলতো, আমি শুধু বোঝাতে চেয়েছিলাম তুই যেটা অনুভব করছিস সেটা আমিও গত কয়েক মাস ধরে অনুভব করছি। বিশ্বাস কর, গত কয়েক মাস ধরে প্রতিনিয়ত আমি আমাদের বন্ধুত্বটা নিয়ে ইনসিকিউর ফিল করছি। আমি অদ্ভুত একটা জমাট যন্ত্রণা, যেন কিছু একটা হারিয়ে যাচ্ছে। তবে সেই অনুভূতিটার নাম হিংসে মোটেই নয়। তোকে সেই অনুভূতিটা হয়তো আমি ঠিকভাবে বোঝাতে পারিনি, তবে বিপাশার ফোনটা টেবিলে ততক্ষণে রিং করতে শুরু করেছে। পলাশও দেখতে পেল ফোন স্ক্রিনে অভিক কলিং লেখাটা দেখেই হয়তো পলাশ একটা দীর্ঘশ্বাস ফেলে ছেড়ে দিল বিপাশার হাতটা। বিপাশা ফোনটা রিসিভ করে কানে নিতেই নিস্তব্ধ ঘরের মধ্যেও পলাশ স্পষ্ট শুনতে পেল অভিকের গলাটা। হেই বিপস, হ্যাপি হোলি। বলো কেমন আছো? বিপাশা একবার পলাশের দিকে তাকিয়ে মাথাটা নামিয়ে নিয়ে বলল, ভালো আছি। তুমি? আরে আমি তো তোমাকে সারপ্রাইজ গিফটটা কিভাবে দেবো সেটাই প্ল্যান করছিলাম। বাই দ্য ওয়ে, আজ ইভিনিং এ হোটেল ম্যাডোনাতে একটা ছোট্ট ফ্যামিলি পার্টি, মানে ওই আর কি গেট টুগেদার আছে। অবশ্যই হোলি উপলক্ষে। তুমি কিন্তু আসছো, মম ড্যাড সবার সাথে আলাপ হয়ে যাবে তোমার। বিপাশা একবার ঢোক গিলে বলল, কিন্তু অভিক, আমি মানে আজকে। নো, কোনো কিন্তু শুনবো না। সারপ্রাইজ গিফটটা আমি আজকেই দিতে চাই। আর হ্যাঁ, বাড়িতে বলে আসবে তুমি, আজ এখানেই ডিনার করে ফিরবে। পলাশ যে কথাগুলো সবই শুনতে পেয়েছে সেটা ওর শুকনো মুখটা দেখেই বিপাশা বুঝতে পেরেছিল। বিপাশাকে চুপচাপ ফোনটা কানে দিয়ে পাথরের মূর্তির মতো নিশ্চল দাঁড়িয়ে থাকতে দেখে পলাশই হেসে বলেছিল, হ্যাঁ বলে দে, অভিক সিংহের ফ্যামিলি পার্টিতে ইনভিটেশন পাওয়াটা যে কোনো মেয়ের সৌভাগ্য। ইউ আর রিয়েলি ভেরি লাকি টিঙ্কি। ও সরি, বিপাশা। বিপাশার কি শুনতে ভুল হচ্ছে নাকি দেখতে? পলাশের গলার আওয়াজটা এতদিন ধরে শুনতে শুনতে এতটাই অভ্যস্ত হয়ে গেছে যে তাতে সামান্য কম্পন এলে কানে নয় মনে নাড়া দেয় বিপাশার। পলাশের চোখ দুটো ঝাপসা হয়ে গেছে বলে ও দ্রুত ঘর থেকে বেরিয়ে যাবার জন্য দরজার বাইরে পা রাখলো। বিপাশা এবার ইচ্ছাকৃতভাবেই জোর গলাতে পলাশকে শুনিয়ে বলল, সরি অভিক, আই কান্ট। আজ আমার উডবির বাড়িতে সত্যনারায়ণ পুজোর ইনভিটেশন আছে। আমার মাদার ইন ল আমাকে স্পেশাল ইনভাইট করেছে, আমাকে ওখানে যেতেই হবে। ফোনের ওপাশ থেকে ভেসে আসছে অভিকের গলার আওয়াজটা। হোয়াট? কি পুজো? তোমার উঠবি মানে? কি সব বলছো? আর ইউ জোকিং? ফোনটা ততক্ষণে টেবিলে নামিয়ে দিয়েছে বিপাশা। পলাশ দরজার কাছেই থমকে গেছে। বিপাশা পলাশকে পিছন থেকে জড়িয়ে ধরে বলল, তুই চিরকালই একটা হাদারাম, আমাকেই কি সব বলতে হবে? তুই বুঝতে পারিস সেই অনুভূতিটা, অথচ মুখে বলতে পারিস না। আরে এটা হিংসে নয়, ভালোবাসা, বুঝেছিস? পলাশ এবার ঘুরে দাঁড়িয়ে বিপাশার দিকে তাকিয়ে বিজ্ঞ স্বরে বলল, আচ্ছা এবার বুঝলাম, এই জন্যই তুই রাখি পূর্ণিমাতে আমাদের ঘরে পা মারাতিস না, অথচ দোল পূর্ণিমাতে নাচতে নাচতে চলে আসতিস। ইস, সব বুঝতিস যখন আগে বলবি তো, তাহলে এতগুলো বসন্ত এই পলাশকে বিবর্ণ কাটাতে হতো না। বিপাশা পলাশের গলাটা জড়িয়ে ধরে হেসে বলল, ভালো তো, আজ থেকে আমাদের বন্ধুত্বের অ্যানিভার্সারিটা না হয় প্রেমের হয়ে গেল। আজ থেকে বসন্ত আর বিবর্ণ নয়, পলাশ এবার রঙিন হলো। শেষ হলো বেনি আসহ কলার দ্বিতীয় নিবেদন রঙিন পলাশ। আপনাদের সকলকে জানাই বসন্ত উৎসবের
প্রীতি ও শুভেচ্ছা। গল্পটি লিখেছেন শ্রীমতী প্রতীতি চৌধুরী এবং আপনাদের সঙ্গে ছিলাম আমি দেবস্মিতা, অর্ণব, প্রোটন, সৈকত, দিয়াসিনী, সুদীপ্তা এবং আমাদের ছোট্ট বন্ধু সৌভিক। ধন্যবাদ।